জুলাইয়ের আসল মালিক এটা যদি আমি বলতে চাই তাহলে স্পেসিফিক্যালি জুলাইয়ের আসল মালিক আমি কাউকে এই মালিকানাটা দিতে পারবো না। কারণ হচ্ছে যে ধরেন 17 বছরের যে দীর্ঘ যে আপনার ফ্যাসিবাদী যে শাসনামল এটা নিরসনের ফলে এটা দলমত নির্বিশেষে আমরা দেখেছি যে একটা ছোট বাচ্চাও জুলাইয়ের সময় মাঠে নেমেছে, আবার একদম বড় বয়স্ক যে মানুষগুলো তারাও কিন্তু বিভিন্নভাবে মাঠে না নামেও বিভিন্নভাবে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন জুলাইয়ের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই এখনকার সময় এসে দীর্ঘ আর কয়েক মাস পরে 2 বছর পূর্ণ হবে, এই 2 বছর সময় চলে গেছে, অথচ জুলাইয়ের যে আসল মালিকানায় কারা আছে বা জুলাইয়ের আসল মালিকানা কে দাবি করে এই দাবিটা আমরা আসলে কাউকে দিতে রাজি না। কারণ জুলাই হচ্ছে যে দলমত নির্বিশেষ আসলে সবার, জুলাই কারোর একার বাপদাদার সম্পত্তির মতো না যে সে তার নিজের নামকরণ করে নিজের দাসত্বে পরিণত করতে পারবে। জুলাইয়ের কাঙ্ক্ষিত জিনিস আমি বলবো যে পেয়েছি, কারণ জুলাইয়ের আমাদের একটা সময় ছিল যে আসলে আমরা বিগত 17 বছরে কিন্তু আমরা আমাদের মত প্রকাশ করতে পারি না। আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, আমাদের যে ব্যক্তি স্বাধীনতা ছিল না, আমাদের বাক স্বাধীনতা তো একেবারে খর্ব হয়ে গেছিলো। এবং আমরা চাইলে আমাদের ভিতরে যে পুষে রাখা যে ক্ষোভ, যে অভিমান, এই অভিলাষের জায়গাগুলো কিন্তু আমরা চাইলে ওই সময় প্রকাশ করতে পারি নাই। কিন্তু আমার মনে হয়েছে যে জুলাই যখন সংগঠিত হয়েছে, জুলাই সংগঠিত হওয়ার পরে দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রামের পরবর্তীতে যে যখন একটি নতুন গতানুগতিক যে ধারা রাজনীতির অবসান ঘটে গেল এবং 5 আগস্টের পরবর্তীতে আমরা নতুন একটা বাংলাদেশ পেলাম, বাংলাদেশ 2.0। তো আমার মনে হয় যে বাংলাদেশ 2.0 আমরা যখন পেয়েছি ঠিক সেই মুহূর্তে আপনার জুলাইয়ের যে আকাঙ্ক্ষিত যে মুহূর্ত, জুলাইয়ের স্পিরিটটা ঠিক সেই সময়টাতে এসেছে। এবং এর আগে আমরা দেখেছি যে বাক স্বাধীনতা যেরকম খর্ব করা হয়েছে, আমরা জুলাই যে স্পিরিটের ভিতরে কিন্তু আমরা বাক স্বাধীনতা জায়গাটা আমরা ফিরে পেয়েছি। আপনাকে যখন একটা স্বাধীনতা দেওয়া হচ্ছে, আসলে স্বাধীনতা দেওয়া হচ্ছে আপনি ইন এ পজিটিভ ওয়েতে এটা ব্যবহার করছেন নাকি ইন এ নেগেটিভ ওয়েতে ব্যবহার করছেন, দিস ইজ ফ্যাক্ট। সো আমার কাছে মনে হয় যে এই পয়েন্টটাকে আমি যদি ডিফাইন করতে চাই, সেটা হচ্ছে আপনাকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে, অবশ্যই এটা আপনার পজিটিভ ওয়েতে এলাবোরেটলি এক্সপ্লেইন করতে হবে। এখন আপনার মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে তার মানে আপনি একজন মানুষকে স্লাট শেমিং করবেন, একজন মানুষকে আপনি উস্কানি দিবেন, একজন মানুষকে আপনি রাজনীতির নামে আপনি তাকে অন্য পথে উস্কানিমূলক রাজনীতির দিকে ধাবিত করে দিবেন। সো আমরা এইগুলো আশা করি না। আমরা দেখেছি যে বিগত যে সময়টা, আমরা যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কথা বলি, যে ডাকসুর পরবর্তী সময় থেকে বিভিন্ন পেজ থেকে বিভিন্নভাবে বাক স্বাধীনতার নামে একটা গোষ্ঠী বা একটা দল ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তি আক্রমণের শিকার করছে এবং তারা এই যে স্লাট শেমিংয়ের যে শিকারগুলো করছে। আমরা দেখেছি যে কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আপু হচ্ছে যে আপনার সরাসরি বলি যে হচ্ছে গুপ্ত রাজনীতি নিয়ে যখন হচ্ছে যে আমরা কথা বলা শুরু করেছি, গুপ্ত রাজনীতির কথা বলার পরপরই সে হচ্ছে তুলে এনেছে যে আমাদের বিজয় একাত্তরের ভিপি হাসানুল্লাল বান্না, যে ডিউ ইনসাইডার্সের 1 নম্বর অ্যাডমিন, যে বিভিন্ন সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবির, এই শিবিরের হচ্ছে আপনার আইটি বিষয়ক সম্পাদক হওয়ার কারণে সে যত প্রকার স্লাট শেমিং করা যায়, যত প্রকার হেনস্থা, নারী হেনস্থা স্বীকার করা যায়, এবং শুধুমাত্র নারীদেরকে না, বাংলাদেশের মোটামুটি যে ভাবধারা যে রাজনীতিগুলো আছে এবং টপ লেভেলের যে রাজনীতিবিদগুলো আছে, রাজনীতিবিদগুলোকে বিভিন্নভাবে হেনস্থা স্বীকার করছে, বিভিন্নভাবে ভুয়া ফটোকার্ড তৈরি করছে, বিভিন্নভাবে ভুয়া ফটোকার্ড করার মাধ্যমে বাংলাদেশের যেসব নিম্ন শ্রেণীর রাজনীতিবিদ আছে বা যারা রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা রাখে না, তাদেরকে কিভাবে তারা ব্রেন ওয়াশ দেওয়া যায় এইভাবে বিভিন্ন ফটোকার্ড তৈরি করছে। এই যে ব্যক্তি স্বাধীনতার যে অপব্যবহার, এই ব্যক্তি স্বাধীনতার অপব্যবহার আসলে আমরা কেউ চাই না। 5 আগস্টের পরে যখন জুলাইয়ের যে স্পিরিটটা এসেছে, তখন আমরা প্রত্যেকে আশা করেছিলাম যে বাক স্বাধীনতা হবে, এটা হচ্ছে যে অবাধ বাক স্বাধীনতা, তবে সেটা একটা সুষ্ঠু এবং গণতান্ত্রিক ধারার বাক স্বাধীনতা হবে, যে বাক স্বাধীনতার মাধ্যমে একজনেরকে হেনস্থা স্বীকার না করে যাতে আমি তার উপকার করতে পারি। কিন্তু আমরা দেখছি 5 আগস্ট পরবর্তী সময়ে যে কিছু মানুষ ফাঁকা বুলি আওড়াচ্ছে এবং ফাঁকা বুলি আওড়ানোর মাধ্যম দিয়ে তারা এই যে বিভিন্ন হেনস্থার শিকার করছে, যেটা নিঃসন্দেহে নিন্দনীয়। বাংলাদেশে রাজনীতি করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে দলমত নির্বিশেষে। এখন ওই রাজনীতিক ব্যক্তি যখন ওই ব্যক্তিটা যখন একটা রাজনীতিতে ঢুকতে চাচ্ছে, অ্যান্ড আপনি যখন ওই যে বিভিন্ন ভুয়া ফটোকার্ড বলেন, বিভিন্নভাবে স্লাট শেমিং করা বলেন, বিভিন্নভাবে বানোয়াট মিথ্যা অভিযোগ দায়ের করা বলেন, এগুলো যখন করা হচ্ছে, তখন কিন্তু খুব নর্মাল প্রসেসে ওই মানুষটার প্রতি আমার বিরূপ মন্তব্য চলে আসে। সো একটা ছোট মানুষ যে কিনা রাজনীতিতে ঢোকার মোক্ষম সময়, তার ভিতরে যদি এই যে একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হয়, যে ব্যাড ইফেক্ট তৈরি হচ্ছে, সাইড ইফেক্টের কারণে এটা হচ্ছে অবশ্যই এটা হুমকি স্বরূপ। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়টা যেরকম রাজনীতির আতুরঘর, ঠিক একইভাবে এটা হচ্ছে যে আপনার মিথ্যা বানোয়াট ভুয়া জিনিস তৈরি করারও আতুরঘর। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের মোস্ট অফ দ্য যে এনরিচ যে পেজগুলো আছে, সেগুলো শিবির কর্তৃক পরিচালিত। আপনার রাজনীতি করার অধিকার আছে, আপনি যে কোনো রাজনীতি দলে বিশ্বাসী হইতেই পারেন, আপনার রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আপনার সাথে আমার রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি আপনার রাজনীতি জায়গায় সঠিক আছেন, আমি আমার রাজনীতির জায়গায় সঠিক আছি। আমি আমার জায়গা থেকে আপনাকে যদি রাজনৈতিকভাবে শ্রদ্ধা এবং সম্মানের চোখে দেখতে পারি, তাহলে আপনাকে ওইটা সেম ওয়েতে দেখতে হবে। আপনার যখন আপনি রাজনীতির পরিচয় দেন না, আপনি যখন আপনার রাজনীতির এই পরিচয়টা আপনি লুকায়িত রাখেন, এটা হাইড করার ফলে আপনি বাংলাদেশের রাজনীতি পরিচালিত করতে চান, অতএব মানুষজন বুঝে ফেলে যে আপনার রাজনৈতিক মতাদর্শ এবং রাজনৈতিক ধারা ঠিক কতটা নিম্নমানের।
তো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন বা হচ্ছে উচ্চ মহলে বলেন, আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি যে এই যে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে মিথ্যা বানোয়ার তথ্যগুলো, যে অপতথ্যগুলো প্রচার করা হচ্ছে, এর ফলে শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তির না, এটা সমাজের জন্য হুমকি স্বরূপ। কারণ আপনার রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক দলের প্রতি যখন বিরূপ মন্তব্য আসবে, এটা সরাসরি আপনার রাষ্ট্রের প্রতিও বিরূপ মন্তব্য সৃষ্টি করবে। সো আমার কাছে মনে হয় যে এগুলো নিয়ে জনসচেতনামূলক যে রাজনীতি, জনসচেতনতার সাথে রাজনীতি করাটা দরকার।